পলাশপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো এক মেয়ে। তার নাম ছিল আলো। সে ছিল অনেক কালো, তাই তার ভালো ঘরে বিয়ে হচ্ছিল না। এ নিয়ে আলোকে সবার অনেক কথা শুনতে হতো। একদিন আলোর বাবা আলোকে বলল, মা, কাল তোকে দেখতে আসবে। তুই সুন্দর করে সেজে থাকবি, তারা যেন তোকে পছন্দ করে। বাবা, কেউ আমাকে পছন্দ করবে না। কতজন আসলো আর চলে গেল, কিন্তু আমি কালো বলে সবাই অপছন্দ করে চলে যায়। কাল যারা তোকে দেখতে আসবে তারা অনেক ভালো রে মা, হয়তো তোকে পছন্দও করতে পারে। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে কালকেই দেখা যাবে কি হয়। এভাবেই সে দিনটা কেটে গেল। পরের দিন সকালে আলো অনেক খাবার বানিয়ে রাখলো। আর কিছুক্ষণ পর তাকে ছেলের বাড়ি থেকে দেখতে আসলো। আর আলো সেজে তাদের সামনে গেল। আর তারা সবাই কথা বলতে লাগলো। তখন ছেলের মা আলোকে বলতে লাগলো, তোমার নাম কি মা? আমার নাম আলো। বাহ, কি ভারী মিষ্টি মেয়ে। তারা সবাই অনেক কথা বলল আর খাওয়া দাওয়া করতে লাগলো। আলোকে দেখে তাদের খুব পছন্দ হলো। তখন ছেলেটির মা বলল, আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। আসলে আমরা একটা ভালো সাংসারিক মেয়ে চাচ্ছিলাম, আর আপনার মেয়ে একদম তাই। তাহলে তো খুবই ভালো কথা। এসব শুনে সবাই অনেক খুশি হয়ে গেল। আর এর পরেই আলোর বিয়ে হয়ে যায়। আর সে বাড়িতে গিয়ে সংসার করতে থাকে। আর আলোর স্বামী একটি ভালো পোস্টে চাকরি করত। আমার স্বামী তো অনেক ভালো চাকরি করে, আর তার কাছেও অনেক টাকা আছে। আমি যদি অনেক ক্রিম মেকআপ ব্যবহার করি, তাহলে তো আমি অনেক সুন্দরী হয়ে যাব। এই ভেবে আলো তার স্বামীর কাছ থেকে টাকা নিল। আর বাইরে গিয়ে অনেক মেকআপ ক্রিম কিনে নিয়ে আসলো। আর সব সময় মেকআপ করতে লাগলো। আর একদিন ঘুম থেকে উঠে মেকআপ করে আলো বাহিরে গেল। তখনই আলো শাশুড়ি দেখে ফেললো। আর বলল, এ কি বৌমা, তুমি এসব কি মুখে দিয়েছো? তোমাকে দেখতে এত সাদা লাগছে কেন? মেকআপ করেছি মা, মেকআপ করেছি। আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না মা? না মা, এগুলো দিলে তোমার মুখের ত্বক একদম খারাপ হয়ে যাবে। এগুলো দিও না বৌমা। এসব আপনি কি বলছেন মা? আমাকে তো অনেক সুন্দর লাগছে, আর আমি এই মেকআপ সব সময় করব। আলো তার শাশুড়ির কোনো কথাই শুনলো না। আর সেখান থেকে চলে গেল। আর এরপর থেকে সব সময় আলো মেকআপ করতে লাগলো। আর সে মেকআপ শেষ হয়ে গেল। আর একদিন আলো তার স্বামীকে বলল, ওগো, শোনো না, আমাকে 5,000 টাকা দাও তো। 5,000 টাকা মানে? এত টাকা দিয়ে তুমি কি করবে? আরে, অনেক কিছু কিনতে হবে আর বাজারও করতে হবে। আচ্ছা ঠিক আছে, এই নাও। এরপর আলোর স্বামী আলোকে টাকা দিয়ে দিল। আলোর স্বামী ছিল অনেক ভালো। আলো যা বলতো তাই শুনতো। আর আলোর স্বামী সেখান থেকে চলে গেল। আর আলো সে টাকা দিয়ে আবারও অনেকগুলো মেকআপ কিনে আনলো। আলোকে বাসায় আসতে দেখে আলোর শাশুড়ি আলোকে বলল, কি ব্যাপার বৌমা, কি কি বাজার করে নিয়ে আসলে শুনি? কোনো বাজার করিনি মা, বাজার করার মতো টাকা ছিল না। তাহলে তোমার ব্যাগে ওগুলো কি? এগুলো আমার সব মেকআপ মা। সব মেকআপ মানে? এসব তুমি কি বলছো বৌমা? তোমাকে না কতবার নিষেধ করেছে এসব আর কিনবে না? তুমি কিন্তু টাকাগুলো নষ্ট করছো। কোথায় আবার টাকা নষ্ট হচ্ছে মা?
আমি তো এগুলো ব্যবহার করি। এই বলে আলো সেখান থেকে চলে গেল। আলোর শাশুড়ি মনে মনে বলতে লাগলো, না, ছেলেকে এ ব্যাপারে সব কিছু বলে দিতেই হবে। বৌমা যে আমার কোনো কথাই শুনছে না, অকারণে টাকাগুলো নষ্ট করছে। এভাবেই সে দিনটা কেটে গেল। রাতের বেলা আলোর শাশুড়ি তার ছেলেকে সব কথা জানিয়ে দিল। এসব কি বলছো মা? আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না। আর ও আমার কাছ থেকে সেদিন 5,000 টাকা নিয়েছিল। হ্যাঁ রে বাবা, তুই বৌমাকে এসব করতে নিষেধ করিস। আচ্ছা মা, ঠিক আছে, আমি বলবো। তুমি কোনো চিন্তা করো না। তারপর আলোর শাশুড়ি সেখান থেকে চলে গেল। আর একদিন আলোর স্বামী আলোকে এসব বিষয়ে কথা বলতে লাগলো। তখন আলো বলল, মেকআপ ব্যবহার করলে সমস্যা কোথায়? আর দেখো, মেকআপ মুখে লাগালে আমাকে কত সুন্দর দেখা যায়। তুমি যেমন দেখতে ওরকমই তোমাকে সুন্দর লাগে। আর ওগুলো লাগালে তোমার চেহারা নষ্ট হয়ে যাবে। কে বললো তোমাকে যে চেহারা নষ্ট হয়ে যাবে? কই, আমার তো কিছুই হয়নি। তুমি আর কখনো এসব নিয়ে আমাকে আর কিছুই বলবে না। এই বলে আলো সেখান থেকে চলে গেল। একদিন এক ভাবি আলোদের বাড়িতে আসে আর আলোকে বলে, একে ভাবি, আপনার চেহারা তো একদম নষ্ট হয়ে গেছে। ভালো দেখে একটা ক্রিম ব্যবহার করেন, তাহলে আপনাকে দেখতে আরো সুন্দর লাগবে। কি ক্রিম লাগাবো ভাবি? আপনি কি কোনো ভালো ক্রিমের নাম জানেন? হ্যাঁ ভাবি, জানি তো, কিন্তু আমি এখনো ব্যবহার করিনি। শুনেছি অনেক ভালো। আপনি চাইলে ওই ক্রিম নিতে পারেন। এরপর আলো তার কাছ থেকে ক্রিমের নাম জেনে নিল। আর তারপর আলো তার স্বামীকে বলল, ওগো, আমাকে কিছু টাকা দাও তো। টাকা দিয়ে কি করবে? ও, মেকআপ কিনবে তাই না? না না, মেকআপ কেনার জন্য আমি কোনো টাকা দিতে পারবো না। আলো অনেকবার বলল, কিন্তু আলোর স্বামী কিছুতেই আলোকে টাকা দিতে রাজি হলো না। তখন আলো সেখান থেকে রাগ করে চলে গেল। আর আলো মনে মনে বলতে লাগলো, আমি যদি বাবার কাছে টাকা চাই, তাহলে বাবা আমাকে অবশ্যই দিবে। এই বলেই আলো তার বাবার কাছ থেকে টাকা নিল আর সে ক্রিমটি কিনে আনলো। আর একদিন রাতে আলো সেই ক্রিমটি মুখে লাগালো, রেখে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা হায় হায়, এ কি সর্বনাশ! আমার মুখ যে পুড়ে গেছে। আলোর কান্না শুনে সেখানে আলোর স্বামী আর তার শাশুড়ি চলে এলো আর বলল, এ কি বৌমা, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? তখনই সবাই আলোর মুখ দেখতে লাগলো। এ কি, তোমার মুখের এই অবস্থা হলো কি করে? মুখ তো পুড়ে গেছে, কিন্তু এসব হলো কিভাবে? সব আমার ভুলের জন্য হয়েছে। আমার চেহারাটা যে নষ্ট হয়ে গেছে। তারপর আলো সে ক্রিমের ব্যাপারে সব কথা বলে দিল। তখন আলো তার ভুলগুলো বুঝতে পারলো। আমি আর মা তোমায় আগেই অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তুমি আমাদের কোনো কথাই শোনোনি। মুখে এত মেকআপ ক্রিম ব্যবহার করলে মুখের কি অবস্থা হয় দেখলে তো? এমন যে হবে আমি কখনো বুঝতে পারিনি, কিন্তু এখন তো আমার মুখ পুড়ে গেছে। ওসব নিয়ে তুমি চিন্তা করো না। ওষুধে ক্রিম লাগিয়ে দিলে তুমি আগের মতো হয়ে যাবে। এরপর আলোর স্বামী ঔষধি ক্রিম নিয়ে এলো আর আস্তে আস্তে আলোর মুখ ঠিক হয়ে গেল।
আলো আর কখনো কোনো মেকআপ ক্রিম ব্যবহার করতো না, আর তারা সুখেই সংসার আরে আরে, কত বেলা হইয়া গেছে, তাড়াতাড়ি যাই, মনে হয় অনেকজন আইছে। এই বলে সুজন মাছি বাড়ি থেকে বের হতে লাগলো। সে থাকতো কুসুমতলি নামক একটি গ্রামে, আর সে ছিল এক মাছি। তার সাথে সাথে সে নদীতে গিয়ে মাছও মারতো। সুজন বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে তার বউ তাকে ডাকতে লাগলো। আরে কি গো, তুমি যে চলে যাচ্ছ, খাবার খাবে না? না না বউ, এখন খাওয়ার সময় নাই, আইয়া খামু। এই বলে সুজন সেখান থেকে চলে গেল, আর তার হাতে একটি জালও ছিল। নদীর কাছে গিয়ে দেখে সেখানে অনেক লোক তার জন্য অপেক্ষা করছে। তখন সুজন বলে, কতজন মানুষ আমার জন্য অপেক্ষা করতাছে, যাই যাই, তাড়াতাড়ি যাই। তারপর সুজন তার নৌকার কাছে গেল। তখন সে লোকগুলো তাকে বলতে লাগলো, আরে দাদা, কতক্ষণ থেকে তোমার অপেক্ষা করছি। আরে দাদা, খুব দেরি হইয়া গেল, চলেন চলেন, নৌকাতে উঠেন। সবই তো বুঝলাম, তোমার হাতে আবার জাল কেন? মাঝির পাশাপাশি জেলে হয়ে গেল নাকি? হ্যাঁ দাদা, আপনাদের পৌঁছায় দেওয়ার পর আমি মাছ মারমু, এই জন্যই জাল লইয়া আইছি। ও, তোমারই তো ভালো দাদা, একসাথে দুইটা কাজ করতে পারবে। চলো চলো, এখন যাই, অনেক দেরি হয়ে গেছে। তারপর সুজন নৌকা চালাতে লাগলো আর তাদেরকে পৌঁছে দিল, আর মাছ মেরে বাড়িতে চলে এলো। আর সুজন তার বউকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, দেখো আজ কতগুলো মাছ লইয়া আইছি। দেখি দেখি, কতগুলো মাছ পেলে? আরে তাই তো, আজকে তো তুমি অনেকগুলো মাছ পেয়েছো। দাও দাও, আমি বরং এগুলো রান্না করি। হ, এই নাও। তারপর সুজনের বউ সে মাছগুলো নিয়ে রান্নাঘরে চলে গেল আর রান্না করতে লাগলো। এভাবে তাদের ভালোভাবে দিন যাচ্ছিল। আর একদিন সুজনের বউ সুজনকে বলল, আমি আমার বাপের বাড়ি চলে গেলাম, মাকে অনেক দিন থেকে দেখি না। তুমি তো সেদিনই গেলা, আবার যাইবা মানে? সেদিন আর কোথায়, 2 দিন পার হয়ে গেছে। আমি অত কথা শুনতে চাই না, বুঝলে তুমি, আমি চললাম। এই বলে সুজনের বউ সেখান থেকে চলে গেল। তখন সুজন বলতে লাগলো, কি বউরে বাবা, আমাকে একবার যেতেও বললো না। আমি আর আমি আর কখনো শ্বশুর বাড়িতে যাবই না। এই বলে সুজন তার নৌকার কাছে চলে গেল। তখনই সেখানে একটি মহিলা এলো আর সুজনকে বলতে লাগলো, এই যে দাদা, শ্যামলপুর গ্রামে যাবেন? সেটা তো অনেক দূরে, ওইখান থেকে বাসায় ফিরতে ফিরতে আমার তো অনেক দেরি হয়ে যাবে। চলেন না দাদা, আমার যে ওই গ্রামে যেতেই হবে। আমি আপনাকে বেশি টাকা দিব, তবুও চলেন। তারপর সুজন সেই মহিলাটিকে নৌকাতে উঠিয়ে নিল আর তারা যেতে লাগলো। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল আর তারা পৌঁছে গেল। তখন সুজন বলল, এই যে, আমরা আপনার গ্রামে চলে এসেছি। এই নেন আপনার টাকা। তারপর সুজন সেই মহিলার কাছ থেকে টাকা নিল আর সেখান থেকে চলে আসতে লাগলো। তখনই সুজন ভাবতে লাগলো, আমি বরং এখান থেকে কিছু মাছ তুলি, দেখি মাছ পাওয়া যায় কিনা। এই দিক তো কোনোদিন আসিনি, ভালোই হলো, মাছও পেতে পারি। এই বলে সুজন আসতে লাগলো আর জাল ফেলতে লাগলো, আর ভালোই মাছ পেল। আরে বাহ, ভালোই তো মাছ পেলাম।
এইখানে তো অনেক মাছ। যাই, মাছ মারতে মারতে বাসায় যাই। মাছও হলো, বাসায়ও যাওয়া হলো। তারপর সুজন সেইখান থেকে আসতে লাগলো আর মাছ মারতে লাগলো। আর অনেক রাত হয়ে যেতে লাগলো। তখনই সুজন বলতে লাগলো, যাই, এখন বাড়িতে যাই। অনেক রাত হয়ে গেছে, আর মাছ মারতে হবে না। তখনই সেই সময় অনেক জোরে জোরে সমুদ্রের ঢেউ আসতে লাগলো। এত জোরে ঢেউয়ের কারণে সুজনের হাত থেকে জালটি পড়ে গেল। হায় হায়, আমার তো জালটা পানিতেই পড়ে গেল। এত ঝড় আসলো কোথা থেকে? তারপরেই এত জোরে ঢেউ আর ঝড়ের কারণে সুজন তার নৌকা ভালোভাবে চালাতে পারলো না। আর তখনই তারা নৌকা সহ ডুবে গেল। আহ 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 এত ঢেউ আর ঝড়ের কারণে সুজন ভালোভাবে সাঁতার কাটতে পারলো না আর ডুবে গেল। পরদিন সকালে সে একটি দ্বীপে গিয়ে পৌঁছালো। আর তখনই সুজনের জ্ঞান ফিরল। আরে, এ আমি কোথায় চলে এলাম? এখানে সবকিছু এরকম দেখতে কেন? সবকিছুই সোনালী রঙের, একদম মাটি সহ। সুজন কিছুক্ষণ অবাক হয়ে আশেপাশে তাকাতে লাগলো। সবকিছু এরকম সোনালী রঙের দেখে সুজন খুশিতে আত্মহারা হয়ে উঠল আর চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলো। এমন সময় সাগরের তীর থেকে এক জলপরী সাদৃশ্য হলো। সুজন জলপরীকে দেখে ভয় পেতে লাগলো। কে? কে তুমি? তুমি এরকম দেখতে কেন? আমাকে তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আর আমি হলাম এক জলপরী, আর আমি দেখতে এরকম। ও, তুমি জলপরী? আমি জলপরীর কথা অনেক শুনেছি, আর আজ নিজের চোখেই দেখলাম। জলপরী আসলেই অনেক সুন্দর দেখতে। আমি তোমাকে অনেক কিছু দিতে চাই যা তোমার অনেক কাজে লাগবে। আমার এই দ্বীপে যেই আসে আমি তাকে সাহায্য করি। তুমি সত্যি বলছো জলপরী? তুমি আমাকে অনেক কিছু দিবে? হ্যাঁ, সত্যি দিব। এই বলে সে জলপরী সুজনকে এক হাড়ি স্বর্ণ মুদ্রা আর একটি সোনার নৌকা দিল। এসব দেখে সুজন অনেক খুশি হয়ে গেল। আরে, সোনার নৌকা! এত সুন্দর! আরো এতগুলো স্বর্ণ মুদ্রা! তোমায় অনেক ধন্যবাদ জলপরী, আমাকে এত কিছু দিয়ে সাহায্য করার জন্য। তুমি এগুলো নিয়ে চলে যাও, এগুলো তোমার অনেক কাজে লাগবে। এই বলে জলপরী সেখান থেকে চলে গেল। আর সুজনও সেইগুলো জিনিস আর সোনার নৌকা করে বাড়িতে চলে এলো। আর সুজন তার বউকে সব ঘটনা খুলে বলল। এসব তুমি কি বলছো গো? এসব কিছু আমাদের? হ্যাঁ গো গিন্নি, এ সবই আমাদের। এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। তুমি ঠিক কথাই বলেছো গো। এরপর থেকে সুজন ও তার বউ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তাদের আর কোনো অভাব থাকে না। মধুপুর গ্রামে এক দম্পতি বাস করত। তাদের নাম ছিল শ্যামলী আর কদম। তাদের একটা ছোট মেয়ে ছিল, তার নাম ছিল টিনা। তাদের অভাবের সংসার। বর্ষাকাল পড়ে গেছে, তেমন কাজও পায় না কদম। অনেক কষ্টেই সংসারটা চালায়। একদিন, কি গো, কাজে যাবে না? ঘরে যে কিচ্ছুটি নেই। মেয়েটা স্কুল থেকে ফিরলে খাবার চাবে। কোথা থেকে খাবার দিব বলো তো? কি যে করব গিন্নি, বুঝতে পারছি না। বর্ষার কারণে জমিতে যে ফসলও ফলাতে পারছি না। যা ফসল ছিল সব নষ্ট হয়ে গেছে। দেখো, নন্দিনী বৌদির কাছে কিছু খাবার ধার পাও কিনা।
আমি কাজে খোঁজে যাচ্ছি। এরপর কদম কাজের খোঁজে যায় আর শ্যামলী খাবার ধার করে এনে টিনাকে খাওয়ায়। এভাবে কষ্টে তাদের দিন কাটছিল। এদিকে বৃষ্টি পুরোপুরি থেমে যায়। কদম কানাইয়ের জমিতে কাজ করতে যায়। কি গো কদম দাদা, তুমি এসেছো? ভালোই হলো, কাজ করা শুরু করে দাও দেখিনি। হ্যাঁ দাদা, কাজ করছি। আচ্ছা দাদা, তোমার প্রতিবার জমিতে এত ভালো ফসল হয় কি করে? আমার ছোট জমিতে যে কোনোভাবেই ভালো ফসল হচ্ছে না। এদিকে যে সংসারে অভাব অনটন লেগেই চলছে, কি যে করব। আরে দাদা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালার উপর বিশ্বাস রাখো। দাদা, আমি যে আর পাচ্ছি না গো। তুমি কি একবার বলবে তোমার এত ভালো ফসল হয় কি করে? আরে দাদা, জমিতে একই ফসল বারবার ফলানো যায় না। এতে জমির উর্বরতা কমে যায়। আর তুমি যদি ভিন্ন ভিন্ন ফসল ফলাও, জমিতে পর্যাপ্ত উর্বরতা থাকে। ও, তাই নাকি দাদা? কিন্তু এবার যে বীজ কেনার মতো টাকাও নেই আমার কাছে। কি যে হবে! তোমার জমিতে কাজ করে যা টাকা পাবো, তা দিয়ে বউ বাচ্চার মুখে খাবার তুলে দিতেই শেষ হয়ে যাবে। কদম দাদা, তুমি ভেবো না গো, আমার কাছে অনেক ভুট্টার বীজ আছে। তুমি বরং সেখান থেকেই কিছু নিও। ভুট্টাতে অনেক লাভ গো। তোমার ভালো ফসল হলে আমাকে কিছু দিও, তাতেই হয়ে যাবে। সত্যি বলছো দাদা? তুমি আমাকে বীজ দিবে? তুমি অনেক ভালো গো। ভগবান তোমার মঙ্গল করুক। আরে দাদা, কি যে বলো না, আমরাই তো। যাকগে, এখন তাড়াতাড়ি কাজ করো দেখিনি। এরপর কদম কাজ শেষে কানাইয়ের বাড়িতে বীজ নিতে যায় আর বীজ নিয়ে বাজার করে বাড়িতে ফেরে। বাড়িতে গিয়ে তার বউকে ডাকতে থাকে। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? এই দেখো, কত বাজার নিয়ে এসেছি। ওমা, তাই তো, এত বাজার! আর তোমার হাতে এগুলো কিসের বীজ? ভুট্টার বীজ গো, ভুট্টার। কানাই দাদার জমিতে কাজ করে বাজার নিয়ে এলাম। আর কানাই দাদা এই ভুট্টার বীজ আমাকে দিয়েছে জমিতে রোপণ করার জন্য। তাই বুঝি? সত্যি গো, কানাই দাদা অনেক ভালো মানুষ, আমাদের মতো গরিবদের সাহায্য করলো। হ্যাঁ গো গিন্নি, যাও যাও, এখন রান্না করো তো। বড্ড খিদে লেগেছে যে, আজ জমিয়ে পেট ভরে খাবো। এরপর কদমের স্ত্রী শ্যামলী রান্না করে। কদম আর তার মেয়ে টিনা মজা করে পেট ভরে খেয়ে শুয়ে পড়ে। এরপর পরের দিন কদম তার জমিতে হাল চাষ করে, বীজগুলো রোপণ করে দেয়। যাক বাবা, ভালোই ভালোই ভুট্টার বীজ রোপণ করা হলো। এখন জমির পরিচর্যা করতে হবে। যাই, এখন বাড়িতে চলে যাই। এরপর কদম বাড়িতে চলে যায়। দেখতে দেখতে ভুট্টার গাছগুলো অনেক বড় হয়ে যায় আর বড় ভুট্টাও ধরে। এত ভুট্টা দেখে কদম আর তার স্ত্রী মেয়েও অনেক খুশি হয়ে যায়। টিনা তার বাবাকে বলে, বাবা বাবা, দেখো আমাদের কত ভুট্টা হয়েছে। আমার অনেক ভালো লাগছে বাবা। হ্যাঁ রে মা, ভগবান আমাদের দিকে মুখ তুলে দেখেছে। এত ভুট্টা দেখে আমার যে ভীষণ ভালো লাগছে। বাবা, ও বাবা, এবার তো ভুট্টা বিক্রি করে আমাদের অনেক টাকা হবে।
তুমি আমাকে একটা সুন্দর জামা কিনে দেবে বাবা? হ্যাঁ রে মা, ফসল বিক্রি করে তোকে সুন্দর একটা জামা কিনে দিব, আর তোর মাকেও একটা সুন্দর শাড়ি কিনে দিব। সত্যি বলছো বাবা? তুমি অনেক ভালো। এভাবেই কয়েকদিন কেটে যায়, ভুট্টাগুলো পুরাট হয়ে যায়। কদম বাজারে যাচ্ছিল, তখন রাস্তায় তার সাথে কানাইয়ের দেখা হয়ে যায়। কি গো কদম দাদা, কেমন আছো গো? তা কোথায় যাচ্ছ? এই তো দাদা, ভালোই আছি, একটু বাজারে যাচ্ছি গো। তা তুমি এখানে কোথাও যাচ্ছ নাকি? না না, আমি এমনিতে রাস্তা হাঁটছি। তা তোমার ভুট্টা কেমন হয়েছে গো? তোমাকে তো এখন দেখাই যায় না। তা বেশ ভালোই হয়েছে। এই জমির কাছে ব্যস্ত থাকি গো দাদা। ফসল তোলার সময় হয়েছে, কাল পরশু তুলে ফেলবো। সবই তোমার জন্য হয়েছে গো। আরে দাদা, তুমি এভাবে বলো না তো। আমরা যে মানুষ, একে অপরের পাশে থাকবো, এটাই তো আমাদের ধর্ম। এরপর কদম আর কানাই কথা বলে দুজনেই চলে যায়। এদিকে কদম তার বাড়িতে ফিরে শ্যামলীকে বলতে থাকে, গিন্নি, ভুট্টা তোলার সময় হয়ে গেছে, চলো কাল দুজনে তুলে ফেলবো। আচ্ছা গো, কাল সকালে ফসল তুলতে যাব, এখন খেয়ে নাও তো। এরপর রাতে ভীষণ ঝড় শুরু হয়। হঠাৎ এত ঝড়ে গ্রামের সকলের ফসল নষ্ট হয়ে যায়। সকালে ঝড় থেমে গেল। কদম আর তার স্ত্রী তাদের জমিতে যায়। হায় হায় রে, এ আমাদের কি হলো? আমাদের যে সব শেষ। এবার কি হবে গো গিন্নি? ভগবান, তুমি এ কি করলে? আমার এত দিনের কষ্ট সব শেষ। আমি এখন কিভাবে সংসার চালাবো? কদমের সব ভুট্টা নষ্ট হয়ে গেছে, গাছগুলো সব ভেঙে গেছে। এসব দেখে শ্যামলী আর কদম অনেক কান্না করে। তাদের এত কান্না দেখে বৃক্ষ দেবী আর চুপ করে থাকতে পারেনি। সে সাদৃশ্য হয়। কাঁদিস না তোরা, কাঁদিস না। কে কে কে? ও, প্রণাম দেবী মা। আমি বৃক্ষ দেবী। তোদের কান্না দেখে আমি আর থাকতে পেলাম না। তোরা আর কাঁদিস না বাছা। বৃক্ষ দেবী, আমাদের যে সব শেষ। আমরা কি করে বেঁচে থাকবো? আমরা যে ঠিক মতো খেতেও পারি না। শান্ত হ বাছা, আমি তোদের অবস্থা জানি রে। তোরা শান্ত হ। এরপর বৃক্ষ দেবী জাদু করে, তাদের ভুট্টার বীজ দেয় আর বলে, শোন বাছা, এই বৃক্ষ রোপণ করলে একদিনে বড় হয়ে যাবে। সেখানে অনেক ভুট্টা ধরবে, আর তোরা তোদের অভাব দূর করতে পারবি। এ কথা বলে বৃক্ষ দেবী সেখান থেকে উধাও হয়ে যায়। শ্যামলী আর কদম সে বীজগুলো তাদের জমিতে রোপণ করে, আর সে ভুট্টার গাছগুলো একদিনেই বড় হয়ে যায় আর অনেক বড় বড় ভুট্টা ধরে। আর সেই ভুট্টা বিক্রি করে কদমদের সকল অভাব দূর হয়ে যায়। তারাও অনেক সুখেই দিন কাটাতে থাকে।